নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রথম ম্যাচে বামখাতুন এফসির বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্ট বেঙ্গলের মেয়েরা। বৃহস্পতিবার ইউহান জিয়াং তাকে রুখে দিলেই এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এ পৌঁছে যেত লাল হলুদ। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ২২ বছর পর ফিফার ক্রম তালিকায় ৬ ধাপ নেমে গেল খালিদ সামিলের দল। নিজেরা ভালো খেলতে পারেনি বলেই এই হার মনে করছেন ভারতীয় কোচ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারতীয় দল। গুয়াহাটি টেস্টের একদিন আগে গিলকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআই। টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক ঋষভ পান্ত। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী ২৪শে ডিসেম্বর তাকে এই সম্মান প্রদান করা হবে। প্রথম ম্যাচে ইরানের বামখাতুন এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ইস্ট বেঙ্গলের মেয়েরা। বৃহস্পতিবার ইউহান জিয়াংদাকে রুখে দিলেই এফসির উইমেন্স চ্যাম্পিয়ন লিগের শেষ ৮-এ পৌঁছে যেত লাল হলুদ। তবে গতবার এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দলের সামনে পিছিয়ে পড়ে, আর ব্যবধান বাড়াতে পারেননি ফাজিলা শিকলার। প্রথম ম্যাচে ইরানের বামখাতুন এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ইস্ট বেঙ্গলের মেয়েরা। বৃহস্পতিবার ইউহান জিয়াংদাকে রুখে দিলেই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের শেষ ৮-এ পৌঁছে যেত লাল হলুদ। তবে গতবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের সামনে ১৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে আর ব্যবধান বাড়াতে পারেননি ফাজিলা শিলকিরা। ইউহান জিয়াংদা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এফসি নাসাফের সঙ্গে ড্র করে কিছুটা হলেও চাপে ছিল। তবে ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধাও পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। তাছাড়াও ইয়াও ইউ হাইআন ও ওয়াং শুয়াং প্রথম একাদশে ফেরার শক্তি বৃদ্ধিও ঘটে তাদের। সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরুটাও আক্রমণাত্মক করে লাল হলুদ। ৭ মিনিটেই প্রথম গোলে দেখা পায় ইউহান জিয়াংদা। বক্সের ভিতরে লাল হলুদ গোলকিপার এলাং বাম পান্থইকে পরাস্ত করেন ওয়াং শুয়াং। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সেই ওয়াংই। সেই সময় ম্যাচে থিতু হতে ইস্টবেঙ্গল বেশ হিমশিম অবস্থার মধ্যেই পড়ে। পুরো মাঝমাঠটাই নিয়ন্ত্রণে ছিল চীনা ক্লাবের। ৩৩ মিনিটে আক্রমণ তুলে আনে আন্থনি আন্ড্রেজের দল। প্রথম কর্নার পেলেও ব্যবধান কমাতে পারেনি লাল হলুদ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জিয়াংদার। ৬৬% বল দখলে ছিল চীনা ক্লাবের। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারত জিয়াংদা। ইস্টবেঙ্গল গোলকিপার বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোধ করেন। ৬৬ মিনিটে গোল লাইন সেভ করেন লাল হলুদ ডিফেন্ডার। এরপর দুই দলই আর কোনো গোল করতে পারেনি। গত ম্যাচ জিতে আশা জাগানো ইস্টবেঙ্গল চৈনিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হার স্বীকার করল। এখন প্রশ্ন হল, ইস্টবেঙ্গলের শেষ ৮-এ ওঠার সম্ভাবনা কতটা? বৃহস্পতিবার পিএফসি নাসাফকে ১-০ গোলে হারিয়েছে বামখাতুন। তাই মশাল গার্লসরা গ্রুপ পর্যায়ের শেষ খেলায় জিতলে কিংবা ড্র করলে পরের পর্বে উঠবে। ইস্টবেঙ্গল হেরে গেলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে ৩ গোলের কম ব্যবধানে হারতে হবে তাদের। অন্য ম্যাচে বামখাতুনকে হারাতে হবে ইউহান জিয়াংদার কাছে। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় উদ্বেগের বিষয় আইএসএল এর অচলাবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্ট বেঙ্গলের। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে আস্থা রাখছে ইস্ট বেঙ্গল। ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে এবার সোজা প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্ট বেঙ্গল। ক্লাবের তরফে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি দেওয়া হয়েছে। লাল হলুদ শিবিরের বক্তব্য, ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি সেটা জাতীয় উদ্বেগের বিষয়। অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আইএসএলে স্পন্সর জোগাড় বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। মোদিকে লেখা চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেছেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গভীর সংকটে। এখনই আইএসএল শুরু হয়নি, কবে হবে, আদৌ হবে কিনা
তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এর যত দ্রুত সম্ভব সমাধান প্রয়োজন। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার ক্লাব কর্তারা এমনকি সমর্থকেরাও হতাশায়। ফুটবল প্রশাসনের নীতিপুঙ্গত্ব অহেতুক ঢিলেমি এদেশে খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও 6 ধাপ নেমেছে, 142 নম্বরে রয়েছে ভারত। চিঠিতে ইস্টবেঙ্গলের বক্তব্য, 1951-1962 সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের এই অধঃপতন মেনে নেওয়া যাচ্ছে না। এর দ্রুত সমাধান না করা গেলে ভারতীয় ফুটবল আরও কত তলানিতে চলে যাবে সেটা কল্পনাতীত। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বপূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যেভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেভাবেই দেশের ফুটবলের উন্নতিতেও যেন তিনি এগিয়ে আসেন। মোদির কাছে ইস্টবেঙ্গলের আর্জি আইএসএল এর যাতে সুষ্ঠুভাবে হয় তা যেন তিনি নজর দেন। দরকারে আইএসএল এর স্পন্সর জোগাড়েও তিনি যেন নজর দেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় ফুটবল খাদের কিনারে। আইএসএল এর জন্য কোনো স্পন্সর জোটেনি, পুরোটাই ঝুলে সুপ্রিম কোর্টে। কার্যত টালমাটালে চলছে ফেডারেশন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রধানমন্ত্রীকে চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। কাটিয়েছেন ট্রফির খরা। সন্তোষ ট্রফিতে কোচের দায়িত্বে ফের বাংলায় ভরসা সঞ্জয় সেনী। বৃহস্পতিবার আইএসএফ কোচের কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 6 বছরের ট্রফি খরা কাটিয়ে সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। আসন্ন সন্তোষ ট্রফিতে সেই সঞ্জয় সেনকেই তাই কোচের দায়িত্বে বহাল রাখল দল। প্রত্যাশা মতোই তার তত্ত্বাবধানেই আবারও ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। চেতলার চাণক্যকেই যে বাংলা দলের কোচ হিসেবে রেখে দেওয়া হবে তা কার্যত আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গতবার রবি হাসদাদের চ্যাম্পিয়ন করা কোচ এবারও সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন। গত 3রা নভেম্বর কোচেস কমিটির তরফ থেকে গতবারের সন্তোষ জয়ী কোচকে প্রস্তাব দেওয়া হয়। সেই সময় বাইরে থাকার জন্য সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় চেয়েছিলেন সঞ্জয় সেন। একান্তই তিনি রাজি না হলে বিকল্প নামের কথা ভাবতেন কোচেস কমিটির কর্তারা। পরবর্তীতে অবশ্য সেই প্রস্তাবে রাজি হন সঞ্জয় সেন। শুক্রবার কোচেস কমিটির বৈঠকে সেই প্রস্তাবেই পড়ল শিলমোহর। 6 বছর অপেক্ষার পর গত মরশুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে 1-0 গোলে হারান সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বঙ্গবাসীর মন জয় করেছিলেন রবি হাসদা। টুর্নামেন্টে 12 গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে 33 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। সন্তোষে বাংলা দল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলা ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থাও করা হয়। গতবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার আর প্রাথমিক পর্বে খেলতে হবে না বাংলাকে। বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার কর্তাদের বিশ্বাস, বাংলাকে ফের সাফল্য এনে দিতে সঞ্জয় সেনই সেরা বাজি। এদিকে গতবারের কোচিংয়ের অভিজ্ঞতাকেই আসন্ন টুর্নামেন্টে কাজে লাগাতে চান সঞ্জয় সেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এমন হতশ্রী পরাজয়ের পর সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় 6 ধাপ নেমে গেল খালিদ জামিলের দল। অন্যদিকে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে। নিজেরা ভালো খেলতে পারেননি বলেই এই হার বলে মনে করছেন ভারতীয় কোচ। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। নামতে নামতে ফিফা ক্রমতালিকায় 142-এ চলে গেল ভারত। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এমন হতশ্রী পরাজয়ের পর সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় 6 ধাপ নেমে গেল খালিদ জামিলের দল। অন্যদিকে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরমেন্সের ফলেই এই পতন। যোগ্যতা অর্জন পর্বের 5টি ম্যাচের একটিও জিততে পারেনি ভারত। অন্যদিকে ভারতকে হারিয়ে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে ওপার বাংলার টাইগাররা। 2 দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে যুদ্ধের আঁচ ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী 2 দেশের কূটনৈতিক পরিস্থিতিও।
কিন্তু খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারেনি সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিক এগিয়ে দেন মোরসালিন। শেষ পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের জয়সূচক গোল। 14 অক্টোবর সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরে ভারত এশিয়ান কাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও জয়ের মুখ দেখেনি সন্দেশ জিংঘানরা। ফিফার ক্রমতালিকার ইতিহাসে ভারত সর্বনিম্ন স্থানে ছিল 2015 সালে 173 নম্বরে। র্যাঙ্কিংয়ের দিক থেকে সেই তো কবে থেকেই পিছড়বর্গদের দলে ভারতীয় ফুটবল। তাই পতনের এই গ্রাফ ঊর্ধ্বমুখী হবে কিভাবে, এর উত্তর এখনো অধরা। বাংলাদেশের কাছে হেরে যখন সমালোচনায় ভেসে যাচ্ছে ভারতীয় দল, তখন এই হার নিয়ে ভাগ্যের দোষারোপ দিচ্ছেন না ভারতের কোচ খালিদ জামিল, বরং নিজেরা ভালো খেলতে পারেননি বলেই মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে মোরসালিনদের কাছে হারতে হয়েছে বলে মনে করছেন ভারতীয় কোচ। ভারতীয় দলের মূল সমস্যা গোল না করতে পারা, তার উপর রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে গিয়েও টেকনিক্যাল কারণে মাঠে নামাতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে হেরে হতাশ খালিদ বলছেন, এটা খুবই খারাপ ফল আমাদের জন্য, তবে দুর্ভাগ্য নয়। এটাই ফুটবল, কঠোর পরিশ্রম করলে আপনিও 3 পয়েন্ট পাবেন। আমাদের আরও পরিশ্রম করতে হতো এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসার জন্য। তবে হামজা চৌধুরী নয়, প্রতিপক্ষ দলের কাছে হেরেছে বলে মনে করছেন তিনি। খালিদ আরও যোগ করেন, শুধু হামজা নয়, ওদের সব ফুটবলাররাই ভালো খেলেছে। এই ম্যাচে সব ফুটবলারকে পাননি খালিদ। তবু ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগ আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলা সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। শুধু এটাই নজির নয়, আরও একটি নজির জুড়বে তাদের নামে। আর সেটা হলো কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশেই জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশির বংশোদ্ভূত। এমনকি বিমান ভাড়াও নিজের পকেট থেকে দিতে হতো কুরাশাওয়ের কোচকে। জনসংখ্যা মাত্র 1.5 লক্ষ, মোট আয়তন 444 বর্গ কিলোমিটার, অর্থাৎ বৃহত্তর কলকাতার থেকে কয়েক গুণে ছোট। উত্তর আমেরিকার ছোট্ট দেশ কুরাশাওয়ের নাম কজন জানেন? এবার জানবে। আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটি। শুধু এটাই নজির নয়, আরও একটি নজির জুড়বে তাদের নামে। সেটা হলো কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশি বংশোদ্ভূত। ফুটবল বিশ্বকাপে সেটাও নতুন ঘটনা। সম্প্রতি ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রায়ান উইলিয়ামস ও নেপালে জন্মগ্রহণ করা অবনীত ভার্তি। তবে দুজনেরই এখনও নীল জার্সিতে মাঠে নামার সৌভাগ্য হয়নি। অবনীত তার বলিভিয়ার ক্লাব ছাড়েনি। অন্যদিকে বাংলাদেশ ম্যাচের আগে রায়ানের জন্য ফিফা ও অস্ট্রেলিয়া ফুটবল সংস্থার ছাড়পত্র আনতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। অথচ হাতে প্রায় 10 দিন ছিল। রায়ান গ্যালারিতে বসেই দেখলেন বাংলাদেশের কাছে 1-0 গোলে হারল ভারত। ঢাকায় সেই ম্যাচে অনবদ্য খেলল 2 বিদেশি, সমিত সোম ও হামজা চৌধুরী। দুজনেই বিদেশি বংশোদ্ভূত। 18 কোটির দেশ বাংলাদেশ ও 140 কোটির দেশ ভারত। কেউই বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ান কাপের টিকিটও পায়নি। সেখানে 1.5 লক্ষ জনতার কুরাশাও কোনো দেশীয় ফুটবলার ছাড়াই বিশ্বকাপে খেলবে। ভারতীয় সময় বুধবার সকালে জামাইকার সঙ্গে ড্র করে আগামী বছর আমেরিকা, কানাডা, মেক্সিকোয় দেখা যাবে তাদের। ঠিক কিভাবে সফর শুরু কুরাশাওয়ের? বহু বছর তারা নেদারল্যান্ডসের পরাধীন ছিল। 2010-এ দেশের মর্যাদা পেলেও এখন ডাচ সার্বভৌমের অধীনে। আর 15 বছরের মধ্যে তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। আসলে এখনও নেদারল্যান্ডসের অধীনে থাকায় দেশের সবারই ইউরোপীয় ইউনিয়নের অধিকার আছে, সবার নেদারল্যান্ডসের পাসপোর্ট আছে। সেটাকে কাজে লাগান বর্তমান কোচ ডিক অ্যাডভোকাট, যিনি এর আগে নেদারল্যান্ডসের কোচ ছিলেন।
কুরাশাও এর আগে প্রায় সব কোচই নেদারল্যান্ডসের, যার মধ্যে আছে গাস হিডিঙ্ক বা প্যাট্রিক কুইভার্টের মতো নাম। 2024-এর শুরুতেই দায়িত্ব নিয়ে অ্যাডভোকেট 24 জন ডাচ বংশোদ্ভূত ডেকে আনলেন। আমস্টারডাম, গ্রোনিনগেন, রটারডামে জন্মগ্রহণ করা 23 থেকে 25 বছর বয়সী ফুটবলারদের কুরাশাওয়ে নিয়ে এলেন তিনি। সেই ফুটবলারদেরই বেছে নিলেন যারা কখনো নেদারল্যান্ডসের হয়ে খেলার স্বপ্ন দেখলেও তা পূরণ হবে না। নতুন দেশের নতুন স্বপ্ন নিয়ে লিয়ান্ডো বাকুনা, জর্দি পাউলিনা, রসন ভ্যান এইমারা কুরাসাওয়ে খেলতে এলেন। তবে তাতে সমস্যাও ছিল। অনেকেই বিশ্বাস করতেন তারা নেদারল্যান্ডসের হয়ে খেলার যোগ্য। তা দলের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, কিংবা অনেকের মন খারাপ। তাদের চাঙ্গা করার কাজও ছিল, কিন্তু তা বলে বিশ্বকাপের স্বপ্ন? সেই বিশ্বাসটাই সবার মধ্যে ঢুকিয়ে দেন অ্যাডভোকেট। এমনকি বিমান ভাড়াও নিজের পকেট থেকে দিতেন কুরাশাওয়ের কোচ। অনেকে বলতেই পারেন উত্তর আমেরিকা মহাদেশের থেকে কাজটা হয়তো তুলনায় সহজ, কারণ সেখানে প্রতিপক্ষের নাম বারমুডা, জামাইকা বা ত্রিনিদাদ বা তোবাগো। তবু বিশ্বকাপের মঞ্চ তো বিশ্বকাপই। বারমুডাকে 7 গোলে হারিয়ে দরজা খুলে গিয়েছিল। শেষ ম্যাচ ড্র করলেই চলত। সেই ম্যাচে অবশ্য ব্যক্তিগত কারণে কোচ ছিলেন না, কিন্তু তাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন আটকায়নি। 2018 ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে ছাড়পত্র পায় আইসল্যান্ড। এবছরে কেপ ভার্দে সেই রেকর্ড ভেঙে দেয়। আবার কয়েক মাসের মধ্যেই নজির গড়ল কুরাশাও। এবার দেখা যাক কুরাশাও বিদেশিরা বিশ্বকাপে কিরকম খেলেন। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। আর সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং, যা নিয়ে শুরু তীব্র বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সে নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং, যা নিয়ে তীব্র বিতর্ক। বলে রাখা ভালো, ক্রিকেটার হওয়ার পাশাপাশি হরভজন সিং এর আরও একটি পরিচয় রয়েছে। তিনি আম আদমি পার্টির সাংসদ এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচক। জাতীয় দলের জার্সি থেকে সেই কবেই অবসর নিয়েছেন হরভজন। আইপিএলেও খেলেন না তিনি। তবে অবসরপ্রাপ্তদের লিগে খেলতে দেখা যায় তারকা স্পিনারকে। এখন অবশ্য তিনি আবুধাবি টি10 লিগের মতো পেশাদার লিগে খেলছেন। সেখানে আসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক ভাজ্জি। বুধবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে হারে ভাজ্জির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা নিয়ে জোর বিতর্ক। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল বড়দের এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। চমকপ্রদভাবে এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনি এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে। আর বিতর্ক আরও বাড়ছে তার রাজনৈতিক পরিচয়ের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারতীয় দল। তার আগে কাটল ধোঁয়াশা। গুয়াহাটি টেস্টের একদিন আগে গিলকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআই এর। টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। শুভমান গিল যে গুয়াহাটিতে টেস্ট খেলতে পারবেন না সেটা 2 দিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভারত অধিনায়ককে নিয়ে ভারতীয় বোর্ডের তরফে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হলেও শেষমেশ যা হয়েছিল সেটাই হলো। ভারত অধিনায়ক শনিবার নামছেন না, তার বদলে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে থাকবেন না তিনি।
বোর্ড সূত্রে খবর, গিলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি গুয়াহাটি থেকে সোজা মুম্বাই উড়ে গিয়েছেন। আগামী 2 থেকে 3 দিন মুম্বাইতেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাকে। সেখানের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে বলা হয়েছে তাকে। তবে বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সে তিনি যাবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী ওয়ানডে সিরিজে ভারত অধিনায়কের সম্ভবত পাওয়া যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দৌড়ে রয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পান্ত। ইডেনের টেস্টে ঘাড়ে চোট পেয়েছেন শুভমান গিল, পুরো ব্যাট করতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্ট। শোনা গেল শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে, কিন্তু 100% ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তিনি যেহেতু ভারতের 2 ফরম্যাটে রয়েছেন, তাই ঝুঁকি নেওয়া যাচ্ছে না। গিলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন পান্ত। প্রথম একাদশে কে খেলবেন সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। গুয়াহাটিতে টেস্ট হেরে গেলে সিরিজে হারতে হবে টিমকে। দ্বিতীয় টেস্টেও যদি ঘূর্ণি পিচের ওপর জোর দেওয়া হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমানের ফের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। একজন ডানহাতি অফ স্পিনারের বিরুদ্ধে বাঁহাতিদের তুলনায় ডানহাতি ব্যাটার সহজে খেলতে পারে। সেদিক থেকে গিল না পারলেও গুয়াহাটিতে টেস্টে কোনো ডানহাতি ব্যাটার তার জায়গায় খেলতে নামা উচিত। সেক্ষেত্রে নীতিশ রেড্ডির একটা সম্ভাবনা রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সম্ভবত সাই সুদর্শনকে তৈরি রাখছে, কারণ তিনি টপ অর্ডারের ব্যাটার, কোনো এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্ট থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 24শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে বলে সূত্রের খবর। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 24শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবীনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে হরমনপ্রীতকে ডিলিট সম্মান দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বুধবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোসের সঙ্গে বৈঠকে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান। আচার্য আনন্দ বোস মৌখিকভাবে সেই প্রস্তাবে সম্মতি দেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান সমীর ভি কামাল এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চের সিইও শিবকুমার কল্যাণারামের মধ্যে একজন অতিথির আমন্ত্রণ হবে বলে খবর। আচার্য রাজ্যপাল সেই প্রস্তাবে সায়ও দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে। এরপর অতিথিদের সরকারিভাবে আমন্ত্রণ জানানো হবে। পূর্ণ সময় ভিসি না থাকায় 2023 এবং 24-এ পূর্ণাঙ্গ সমাবর্তন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচার্য রাজ্যপালের সমাবর্তনের অনুমতি দেননি ওই 2 বছর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল। চিরঞ্জীব ভট্টাচার্য গত 3রা নভেম্বর পূর্ণ সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।